4 ঘন্টা আগে যাকে বৈধতা দিতে পারলো না ঋণ খেলাপের জন্য, ট্যাক্স পেমেন্ট না করার জন্য, 4 ঘন্টা পরে তাকে কিভাবে বৈধতা দিতে পারলো? জীবন দুটা না, জীবন একটাই। কাপুরুষের মতো জীবন কাটাইয়া লাভ নাই। কারো দাস হিসেবে কাজ করার কোনো অবকাশ নাই। বিভিন্ন জায়গায় যে কর্মকাণ্ডগুলি দেখতেছেন গত 7 দিন যাবৎ, এখানে কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নাই। ইউনূস সাহেব নিচে সেটা ভঙ্গ করতেছে, সরকারে সেটা ভঙ্গ করতেছে। যারা কি ফ্যাসিস্ট সরকারকে সাহায্য করছে বা এখনো তাদের সাহায্য নিচ্ছে, এই ধরনের লোক যদি সরকারে আসে, তাহলে আপনি মনে করেন অবস্থার কোনো পরিবর্তন হবে না, বরং এটা আরো খারাপ হবে। যিনি সবচেয়ে যোগ্য প্রার্থী যে দলের হোক, তাকে নির্বাচিত করতে হবে। কিছু টাকার বিনিময়ে গরু ছাগলের মতো বিক্রি হওয়াটা ঠিক হবে না। তারা যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয়, তাহলে আমাদের চারিদিকে তার বেড়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখলো কেন? আই লাভ মাই কান্ট্রি, আই ফট ফর, আমি আমার দেশের জন্য যুদ্ধ করেছি, আমার দেশকে আমি ভালোবাসি, না হলে আমি বেঈমান, আমি মোনাফেক। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক নয়াদিগন্তের বিশেষ আয়োজন দিগন্ত টকে। আজ আমাদের সঙ্গে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। যারা আমাদের কথা শুনবেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আশা করি তারা আমাদের কথাগুলি শুনে উপলব্ধি করবেন এবং যেটা সত্য, যেটা ন্যায়, সেটার পথে থাকবেন। খুবই ব্যস্ততম সময় কাটছে আপনার এবং নির্বাচনী বছর যাচ্ছে। এবারে নির্বাচন জুলাই আন্দোলন এবং ফ্যাসিস্ট শক্তির অবসানের পর নির্বাচন হচ্ছে, সেদিক থেকে এই নির্বাচন কি আপনি ব্যতিক্রম মনে করেন? অবশ্যই এটা একটা ব্যতিক্রম নির্বাচন, কিন্তু আমরা যেভাবে আশা করেছিলাম বর্তমান সরকার সেভাবে এখনো পর্যন্ত মাঠ সাজাতে পারে নাই। যেমন অনেক কালো টাকার মালিকদেরকে নমিনেশন বৈধ করছে। নিয়মটা হলো যখন বৈঠক হয়, ওই বৈঠকের মধ্যে প্রার্থীর কথা শুনবে এবং ওখানে বসেই এটা সিদ্ধান্ত জানিয়ে দেবে। এখন দেখা যাচ্ছে প্রার্থীর সাথে সন্তুষ্ট না হয়ে মনে করেন বিভিন্ন ডিপার্টমেন্টে আপত্তি দিচ্ছে যে তোমার ঋণ খেলাপি, তোমার ট্যাক্স দেওয়া নাই, এই ধরনের বক্তব্য আসতেছে। আসার পরে তাকে আবার বলা হচ্ছে 4 ঘন্টার জন্য মুলতবি করা হলো। 4 ঘন্টা পরে যখন আবার একত্রিত হয়, তখন তারা বৈধতা দিচ্ছে। 4 ঘন্টা আগে যাকে বৈধতা দিতে পারলো না ঋণ খেলাপের জন্য, ট্যাক্স পেমেন্ট না করার জন্য, 4 ঘন্টা পরে তাকে কিভাবে বৈধতা দিতে পারলো? কারণ আপনি যদি পেমেন্টও করেন, এই পেমেন্ট তখন আপনি গ্রহণ করবেন, কিন্তু নির্বাচনের জন্য এটা প্রযোজ্য না। একজন প্রার্থীকে তার দেনা পানা যা কিছু আছে সব কিছু পরিষ্কার করতে হবে মনোনয়নপত্র দাখিল করার আগে। কিন্তু এই ঘটনাগুলি দিব্যি ঘটছে। আমি এখানে নির্বাচন কমিশনের প্রধানকেও বলবো, নির্বাচন কমিশনের সচিবকেও বলবো এবং দুদকের চেয়ারম্যানের কাছে অনুরোধ করব, জীবন দুটা না, জীবন একটাই। কাপুরুষের মতো জীবন কাটাইয়া লাভ নাই। কারো দাস হিসেবে কাজ করার কোনো অবকাশ নাই। দেশের মানুষের কাজ করেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন। কেউ দরখাস্ত করবে এটার জন্য বসে থাকবেন না। যেখানে ভুল দেখবেন সেখানে হস্তক্ষেপ করেন, কারণ এটা তাদের দুজনেরই পাওয়ার আছে হস্তক্ষেপ করার। হস্তক্ষেপ করে এটা ব্যবস্থা গ্রহণ করেন, দেশটাকে বাঁচান। কোনো দলের সেবা দাস হিসাবে, কোনো নেতার দাস হিসাবে কাজ করবেন না। আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন, সেটার জন্য কাজ করেন। ফ্রি এবং ফেয়ার ইলেকশন হওয়ার জন্য তো এটা অপরিহার্য। হ্যাঁ, এবং তাদের এই ভূমিকা যদি অব্যাহত থাকে, তাহলে তো নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন উঠবে। নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন ইতিমধ্যে উঠছে, কারণ বিভিন্ন জায়গায় যে কর্মকাণ্ডগুলি দেখতেছেন গত 7 দিন যাবৎ, এখানে কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নাই। ইউনূস সাহেব নিচে সেটা ভঙ্গ করতেছে, সরকারে সেটা ভঙ্গ করতেছে। জনগণ তো ভঙ্গ করতেছেই, কিন্তু মূল এখানে দায়ী হলো সরকার। কাকেও চেয়ারে বসাচ্ছে, কারো মাটিতে বসাচ্ছে। এই জিনিসগুলি সরকারকে দেখতে হবে। এই ধরনের কর্মকাণ্ড তারা করতে পারে না।
রাজনৈতিক শক্তি যাতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এই একটা ভয় এখনো রয়ে গেছে জুলাই আন্দোলনের পর। বিশেষ করে নির্বাচিত সরকার আসার পরও দেখা গেছে যে পুরাতন রাষ্ট্র কাঠামো বা এর আগে ফ্যাসিস্ট শক্তিকে যারা সাহায্য করেছে তারা আবারও সক্রিয় হয়ে ওঠার একটা ভয় অনেকে করছেন। তো নির্বাচিত সরকার আসলে তাকে কিভাবে সাবধান হতে হবে আগামীতে, যাতে ফ্যাসিস্ট শক্তির পুনরাবৃত্তি না ঘটে? এখন কথা হলো নির্বাচনে জিতে কারা আসতেছে, যারা কি ফ্যাসিস্ট সরকারকে সাহায্য করছে বা এখনও তাদের সাহায্য নিচ্ছে, এই ধরনের লোক যদি সরকারে আসে তাহলে আপনি মনে করেন অবস্থার কোনো পরিবর্তন হবে না, বরং এটা আরও খারাপ হবে। যারা আল্লাহকে ভয় করে, সুশাসন চায়, ন্যায় বিচার নিশ্চিত করতে চায়, চাঁদাবাজদেরকে ধ্বংস করতে চায়, দুর্নীতি বন্ধ করতে চায় সর্বস্তরে, এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চায়, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে চায়, যুবকদের চাকরির ব্যবস্থা করতে চায়, মহিলাদের চাকরির ব্যবস্থা করতে চায়, শিশুদের স্বাস্থ্য ব্যবস্থা করতে চায়, এবং বিশেষ করে আমাদের দেশের লোকেরা চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যাচ্ছে। আমি মনে করি তাদের জন্য 2-3টা 4টা আন্তর্জাতিক মানের হসপিটাল যদি হয় তাহলে আমাদের কয়েক লক্ষ হাজার কোটি টাকা বেঁচে যাবে। কিন্তু আমরা সেই পথে আগাচ্ছি না। আমরা কিভাবে ধন সম্পদ আহরণ করব, কিভাবে টাকা রোজগার করব, কিভাবে বড়লোক হব রাতারাতি, এই দিকে আমরা আগাচ্ছি। এটার থেকে আমাদেরকে বের হতে হবে। হ্যাঁ, আপনি কালকে আপনার সাংবাদিক সম্মেলনে আপনি বলেছেন যে দয়া করে নিজের পায়ে কুড়াল মারবেন না। এই নিজের পায়ে কুড়াল মারাটা তো সাধারণ জনগণ থেকে আরম্ভ করে সরকারি কর্মচারী বা দেশের সব জনগণের জন্যই এটা বর্তায়, তাই না? এই যে এই আহ্বানটা না মানলে তো আমাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন হবে। এটা আমি এই জন্যই বলেছি, আপনি যদি জেনে শুনে কোনো কাজ করেন, গুনাহ করেন, আল্লাহ এটা কখনো ক্ষমা করবে না। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এখন যারা যারা নির্বাচন আসছে তাদের মধ্যে কে বেশি যোগ্য, দল না, মার্কা না, যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে, নির্বাচিত করতে হবে। তার শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে, তার দক্ষতা দেখতে হবে, তার সততা দেখতে হবে, তার দেশপ্রেম দেখতে হবে। আমি কালকেও বলেছি, আপনি যেভাবে বললেন, দেশপ্রেম হলো একটা ইমানের অঙ্গ। যে মুসলমান দেশকে ভালোবাসে না তার ইমান থাকে না। সে যদি ইমান না থাকে সে কি হয়? কাফের হয়ে যাবে, দোজকে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমরা কি দোজকে নিক্ষিপ্ত হতে চাই না বেহেশতে যেতে চাই? বেহেশতে যদি যেতে চাই আমাদের দেশপ্রেম থাকতে হবে। আমাদের দেশপ্রেম যদি থাকতে হয় তাহলে আমাদেরকে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, ভোট দিতে হবে। টাকার লোভে, কিছু টাকার লোভে আমরা যেন কারো কাছে বিক্রি না হই। আমরা গরু না, ছাগলও না, পশু না, আমরা হলাম রসুলের উম্মত, আদমের সন্তান। সুতরাং আমাদেরকে কেউ যেন টাকা দিয়ে কিনে নিতে না পারে, এটা সবাইকে নিশ্চিত করতে হবে। এবং যিনি সবচেয়ে যোগ্য প্রার্থী যে দলের হোক তাকেই নির্বাচিত করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। এবং আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেটা সম্ভব হবে। না হলে এটা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। যারা সরকারি কর্মকর্তা আগে কি করেছেন না করেছেন এটা ভুলে যান। পুলিশে বলেন, আর্ম ফোর্সেসে বলেন, সিভিল সার্ভিসে বলেন, যেখানেই বলেন, আগে কি করেছেন সেটা ভুলে যান। এখন থেকে নতুন উদ্যোগে বাংলাদেশি হন, দেশপ্রেম উদ্বুদ্ধ হন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন। বেঈমানি মুনাফিকের আশ্রয় নেবেন না। ধর্মীয় অনুশাসনের কথা বলছেন এবং ধর্মীয় অনুশাসনের পাশাপাশি আপনি দক্ষতার কথা বলছেন, এবং বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের মানে 1.5 দশকের বেশি সময় ধরে যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, এবং আপনি আমলাদের কথা বলেছেন, প্রশাসনের কথা বলেছেন, তারা যেভাবে দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত হয়ে অভ্যস্ত হয়ে পড়েছে, এর থেকে বের হয়ে আসার মতো রাজনৈতিক নেতৃত্বরত রাজনৈতিক একটা গুণাবলী যোগ্যতা প্রয়োজন পড়বে। ভবিষ্যতের সরকার মানে যারা আসবে তাদেরকে কিভাবে এটা মোকাবেলা করতে পারে? আমি এখানে মনে করি, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা যখন প্রথম মন্ত্রিসভা গঠন করি, অ্যাডভাইজার্স, তাদের সকলের ব্যাকগ্রাউন্ড চেক করেছি গত 50 বছরের বা 20 বছরের, 30 বছরের। তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখনও যে বা যারা সরকারে আসবে তাদেরকে দেখতে হবে এই লোকটা গত 20 বছরে কি কাজ করেছে, কোনো দুর্নীতির সাথে, কোনো নারী গঠিত ব্যাপারে, কোনো ধরনের অপকর্মে লিপ্ত ছিল কিনা, দেশদ্রোহী ছিল কিনা, বিদেশিদের দালালি করেছে কিনা,
আমাদের দেশের অনেক লোক এখন রয়ের দালালি করে, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার দেশের জন্য যেটা ভালো আমি সেটা করব। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো দেশের বিরুদ্ধে আমার অভিযোগ নেই। আমার অভিযোগ হলো আমার দেশের লোক আমরা যেন কোনো অন্যায় পথে পা না বাড়াই। আমরা যদি সঠিক পথে চলি, সেই সঠিক পথটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করেছেন, এটাই হলো সঠিক পথ। অর্থাৎ আমি কোনো ধরনের অন্যায় কাজে নিজকে জড়িত করব না। আমার চাকরি চলে যেতে পারে, আমার মৃত্যু হতে পারে, মৃত্যু তো আপনার আমার হবেই, এটা টাইম নির্ধারিত আছে। আমাকে এটা স্বীকার করে নিয়ে আগাতে হবে। কার জন্য চুরি করবেন? যার জন্য চুরি করবেন, ছেলে মেয়েদের জন্য, তারা তো কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে প্রথম সাক্ষী হবে। আমরা তো সহ অবস্থান করতেছি, যারা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের সাথে একই গৃহে সহ অবস্থান করছি। তাহলে দুর্নীতি কিসের জন্য? দুর্নীতি এই জন্য করে তারা আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেলেছে। তারা কোনো ধর্মকর্ম মানে না। আল্লাহকে যদি মানেন, নবীকে যদি মানেন, অন্য ধর্মের লোকদেরকেও বলি, তারা যদি সৃষ্টিকর্তাকে মানে, তাহলে তারা কখন দুর্নীতি করতে পারে না। হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং আশ্রিত অবস্থায় থাকতে উনি সেখান থেকে বিভিন্ন ডিকটেশন দিচ্ছেন এবং উনি যতদিন দেশ চালিয়েছেন ভারতের ডিকটেশনে। আপনি বলেছেন যে এইবারের রাজনৈতিক স্থানান্তরের একটা বড় ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এসেছে, যেখানে বাংলাদেশ কারোর ডিকটেটে চলবে না এবং বাংলাদেশ তার নিজের সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে। এই যে এই পরিবর্তন, একদিকে এই পরিবর্তন, আরেকদিকে আমাদের প্রতিবেশী দেশে হাসিনার যে মানে আশ্রয় নেওয়া এবং সেখান থেকে সে অব্যাহতভাবে তার যে অপচেষ্টা, এটাকে কিভাবে মোকাবেলা করা যাবে? আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে, একটাই হলো সবচেয়ে বড়, যেটা হলো ভারত। তাদেরকে একটা জিনিস উপলব্ধি করতে হবে, বাংলাদেশের সাথে, বাংলাদেশ হলো একমাত্র দেশ এখনো তাদের শত্রুরে পরিণত হয় নাই, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন ভারত বিরোধী অবস্থানে চলে গেছে। কিছু দালাল ছাড়া, বড় শ্রেণীর দালাল ছাড়া সাধারণ মানুষ ভারতের বিরুদ্ধে অবস্থান করেছে, অবস্থান নিয়েছে। কেন এই অবস্থানটা নিয়েছে ভারত সরকারকে বুঝতে হবে। ভারতের আশেপাশে যতগুলি দেশ আছে, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, মালদ্বীপ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, সবাই এখন ভারত বিরোধী। বাংলাদেশও এখন ভারত বিরোধী হয়েছে। তাহলে ভারতের অবস্থানটা কি হবে? তাহলে তারা কিভাবে চায়নার হাত থেকে নিজকে রক্ষা করবে? আমেরিকার হাত থেকে তারা কিভাবে নিজকে রক্ষা করবে? পাকিস্তানের হাত থেকে তারা কিভাবে রক্ষা করবে? আমাদের উপর যদি অব্যাহতভাবে এই ধরনের চাপ সৃষ্টি করে, আমরাও তো কারো না কারোর সাথে লাইন আপ করবো, তাহলে ভারতের অবস্থাটা কি হবে? আমরা তো সে পর্যায়ে যেতে চাই না। মোরারজি দেশাই ছিল, তিনি যদি মুসলমান হতো আমি তাকে বলতাম একজন বুজুর্গ মানুষ। মোরারজি দেশাইয়ের সময় সবচেয়ে ভালো একটা সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে। সব সময় বাংলাদেশের বিপদের সময় তিনি এগিয়ে আসছেন। আমি দুইটা এক্সাম্পল আপনাকে দিতে পারি। 1977 সালে খাদ্য সংকট হয়েছিল, প্রেসিডেন্ট জিয়া খুব চিন্তিত ছিল, এটা কিভাবে মোকাবেলা করি। আমাদের প্রয়োজন ছিল 4,00,000 খাদ্যশস্য। মোরারজি দেশাইয়ের সাথে প্রেসিডেন্ট জিয়ার আমি দুইটা মিটিংয়ের ব্যবস্থা করেছিলাম বিদেশে, এবং একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল। সেখানে উনাকে বললেন যে আপনি বলেন যে কাদের সিদ্দিকী এবং আওয়ামী লীগের কিছু লোকেরা শেখ মুজিবের মৃত্যুর পরে তারা ক্যালকাটায় গিয়ে সশস্ত্র অবস্থায় ময়মনসিংহ থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বর্ডার পর্যন্ত বাংলাদেশের উপর আক্রমণ করছে, উনি যেন এটা বন্ধ করেন। উনি যদি এটা বন্ধ না করেন তাহলে আমাদেরকেও কিছু করতে হবে। মোরারজি দেশাই উত্তরে বললেন যে আমি এই বিষয়ে কিছুই জানি না, তবে আপনার সাথে নেক্সট মিটিং যখন হবে সিডনিতে, আমি অবশ্যই এটার উত্তর নিয়ে আসবো। সিডনিতে প্রেসিডেন্ট জিয়ার রুমের 16 তলার একটা হোটেলের 16 তলায়, ওখানে কোনো ফরেন মিনিস্টার ছিল না, প্রেসিডেন্ট জিয়া সাহেব এবং আমি ছিলাম। আমরা যখন কোনো রাষ্ট্রপতির সাথে কথা বলতাম, ওখানে কোনো ফরেন মিনিস্টারকে প্রায় সময় আমরা ঢুকতে দিতাম না, কারণ কিছু অনেক সময় দুজনের মধ্যে গোপন কথা থাকতো। ওখানে মোরারজি দেশাই প্রথমে বললেন যে আপনি বলার পরে আমি সংবাদ নিয়ে দেখলাম কাদের সিদ্দিকী আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে সশস্ত্র অবস্থায় আপনাদের আক্রমণ করছে, আমি এটা বন্ধ করে দিয়েছি এবং তাদেরকে অনতিবিলম্বে ভারত থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য বলেছি। 2 নম্বর হলো খাদ্যশস্যের যখন শর্টেজ হলো, প্রেসিডেন্ট জিয়া সাহেবকে আমি অনুরোধ করলাম
আপনি মোরারজি দেশাইকে একটা টেলিফোন করেন, দুইটা প্রস্তাব দেন। একটা হলো ডেফার্ড পেমেন্টে যেন আমাদেরকে 2 লক্ষ টন খাদ্যশস্য দেয়, অথবা আমরা রিপ্লেস করে দেব, আমরা কিনে তাদেরকে 2 লক্ষ টন খাদ্যশস্য দিয়ে দেব। তো ওই দিন মোরারজি দেশাই ত্রিপুরাতে ছিল। মোরারজি দেশাইয়ের সাথে কথা বলার পর উনি বললেন 3-4 দিনের মধ্যে খাদ্যশস্য বেনাপোল আসবে। পেমেন্ট সিস্টেমটা কি হবে ওটা পরে আমরা ঠিক করব, আগে আপনি আপনার লোকদেরকে বাঁচান। আমি এটা বলতেছি যে দুজনের পার্সোনাল সম্পর্কের কারণে ততদূর পর্যন্ত আমরা এগিয়ে গিয়েছি। একইভাবে কানাডার প্রধানমন্ত্রী ছিল ট্রুডুর সাথে প্রেসিডেন্ট জিয়ার একটা গল্ফ খেলার ব্যবস্থা করেছিলাম আমি গ্লেনিগেলস, স্কটল্যান্ডে। এটা আমিই ছিলাম শুধু, সাথে আর কেউ ছিল না। আমি মনে করলাম কিছু রাষ্ট্রপ্রধানদের সাথে ওনার একটা সম্পর্ক করে দিই, কারণ রাষ্ট্রপ্রধানের পক্ষে কারোর সাথে এরকম মিটিং করা সম্ভব ছিল না, এটা প্রাইভেট সেক্রেটারি বা স্টাফ যিনি থাকেন তাকেই করতে হয়। টুডুর সাথে একটা সম্পর্ক করে দিলাম, ওনাকে অনুরোধ করলাম যে আপনি টুডুকে একটা চিঠি লেখেন যে আমার এই অবস্থা, আমার 2 লক্ষ টন খাদ্যশস্য লাগবে, তুমি যদি চাও একই ডেফার্ড পেমেন্ট অথবা রিপ্লেসমেন্ট। উনি উত্তর পাঠালেন 3 দিনের মধ্যেই, কোনো টাকার প্রয়োজন পড়বে না, আপনি শুধু চট্টগ্রাম থেকে এটা খালাস করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এই ধরনের ফরেন পলিসির কারণে আমরা লাভবান হয়েছিলাম। এরপরে আর ফরেন পলিসি বাংলাদেশে ছিল না, অদক্ষ অকর্মণ্য লোকদের হাতে ফরেন পলিসি গিয়েছিল। আমি কিন্তু ফরেন পলিসির কিছু কাজ নিজেও করেছিলাম। বার্মার সাথে রোহিঙ্গা রিফিউজির যে প্রবলেম ছিল, এটা আমি যোগাযোগ মন্ত্রী হিসেবে বার্মা সফর করে এটা ঠিক করেছিলাম। চাকমা প্রবলেম যেটা ছিল, আমি ভারতে গিয়ে কয়েকবার তাদের সাথে বসে এটা সমস্যা সমাধান করেছিলাম। আনসারে যখন বিদ্রোহ হয়েছিল সবিপুরে, এটার দায়িত্ব আমি নিয়েছিলাম। এটা আমার কাজ ছিল না, তিনটার মধ্যে কোনোটা আমার কাজ ছিল না, কিন্তু আমি দায়িত্ব নিয়েছিলাম। বেগম জিয়া আমাকে অনুরোধ করেছিল, আমি দায়িত্ব নিয়েছিলাম এবং তিনটা সমাধান করেছি। দেশপ্রেম থাকলে আল্লাহ আপনাকে সাহায্য করে, আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি যদি আল্লাহর সাথে কানেকশন বিচ্ছিন্ন করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে না। আল্লাহর সাথে কানেকশনটা সবসময় বজায় রাখতে হবে। সেই বজায় রাখাটা সম্ভব হবে যদি আপনি নিয়মিত নামাজ আদায় করেন, জিকির আজকার করেন। অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্ম অনুযায়ী তারা যেন ধর্ম পালন করে, তাহলে কোনো সমস্যা থাকবে না দেশে। আপনি জিয়াউর রহমানের প্রত্যক্ষ সহযোগী ছিলেন এবং ওই সময় আপনারা জিয়াউর রহমান সার্ক গড়ে তোলার একটা প্রচেষ্টা এবং অনেক দূরে এগিয়ে গিয়েছিল, কিন্তু আজকে সার্ক প্রায় মৃত। এবং যদিও আমাদের সরকার বলছে সার্ককে আবার সচল করা যায় কিনা, কিন্তু অন্যতম একটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে, ভারত বলছে যে পাকিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা এইভাবে করে। দেখেন, এই সার্কের উন্নয়নের মাধ্যমে এই দক্ষিণ এশিয়ার একটা ইউরোপীয় ইউনিয়নের মতো একটা হতে পারতো এবং সার্কের সকল সদস্য দেশ এটা বলে। এমনকি শুধু এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ইন্ডিয়ায় $65 বিলিয়ন বাণিজ্য করতে পারে, একটা আঞ্চলিক বাণিজ্যের সুযোগ রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা মৃত এবং দীর্ঘদিন ধরে এই ধরনের উদ্যোগ আর সম্ভব হচ্ছে না। এটা কি ভবিষ্যতে আর কোনোদিনও সম্ভব হবে না? আমার মনে হয় না, কারণ এটা কার্যকরী করার জন্য আমরা সর্বপ্রথমে গিয়েছিলাম প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে নেপালে। নেপাল রাজাকে রাজি করলাম। উনি বললো যে এই ধরনের একটা যদি সমিতি গঠন হয়, সমিতিই বলে আমি, গঠন হয়, এটা আমাদের এই অঞ্চলের জন্য লাভবান হবে। তারপরে গেলাম আমরা দিল্লির সাথে আলোচনা করলাম, তারাও রাজি হলো। তারপরে গেলাম আমরা পাকিস্তানে, তাদের সাথে কথা বললাম। শ্রীলঙ্কায় গেলাম, তারাও রাজি হলো। এটা অন্য ফরেন মিনিস্টার এটাতে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি এবং আমাদের কয়েকজনের স্টাফ ছিল, একক কথা হয়েছিল, আমি ভিতরে ছিলাম। এটা আমাদের লক্ষ্যটা কি ছিল? আমাদের মধ্যে যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা শেষ করা, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা। আপনি যদি এক টেবিলে না বসেন, একসাথে না বসে খান, তাহলে আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব কিভাবে হবে? বন্ধুত্ব হওয়ার জন্য তো একসাথে বসতে হবে, একসাথে খেতে হবে, একসাথে চলতে হবে। এবং আমার যেটা প্রয়োজন নয় আপনি নিয়ে যাবেন, আপনার যেটা প্রয়োজন নয় সেটা আমি নিয়ে আসবো। এটা তো আপনি ফ্রি দেবেন না, টাকা দিয়ে দেবেন। ইন্ডিয়া এটাতে সবচেয়ে বেশি লাভবান হতো,
কিন্তু ইন্ডিয়া এটাকে অকার্যকর করে রেখেছে। আমি মনে করি না ভবিষ্যতে এটা কার্যকর হবে। এই যদি কার্যকর না হয় তাহলে এই অঞ্চলের জন্য তো সিকিউরিটি থ্রেট বাড়বে। কারণ এইখানে আপনার ধরেন যদি নিজেদের মধ্যে দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা করতে না পারে, অনেক বিদেশি পরাশক্তি এই সুযোগটা কাজে লাগাবে। আমরা প্রায় ভারতীয় পত্রপত্রিকায় চিকেন নেকের কথা শুনি, ফেনী নেকের কথা শুনি, আমাদের পার্বত্য চট্টগ্রামে আপনার দুষ্কৃতিকারীরা সন্ত্রাসী কার্যকলাপ চালায়, তারা ভারত থেকে অস্ত্র আনে, এরকম। তো এই অবস্থা চলতে থাকলে আপনি এই সিকিউরিটি থ্রেটকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? আমি এটা প্রকাশ্যে আপনাকে বলতে চাই না। ইট ইজ নট ডিফিকাল্ট। এটা কোনো অসম্ভব কাজ না। আপনাকে বিকল্প পন্থা বের করতে হবে। অস্ত্র আসার মেইন রুটটা হচ্ছে গারো পাহাড় দিয়ে। গারো পাহাড়টা হচ্ছে আপনার ময়মনসিংহের উত্তর দিকে। গারো পাহাড়ের কিছু জায়গা আছে যেখানে এখনও তারা তারের বেড়া দেয় নাই। তারা যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয় তাহলে আমাদের চারিদিকে তার বেড়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখলো কেন? এটা তো আপনাকে বুঝতে হবে। তারা আমাদেরকে বন্ধু মনে করে না। তারা মুখে মনে করে আমরা বন্ধু, কিন্তু বন্ধুর গাড়ির চারিপাশে কাঁটাতারের বেড়া দিয়ে এইভাবে আমাদেরকে বন্ধ করে রাখছে, এটা তো ঠিক না। তাদেরকেও বুঝতে হবে 40 বছর আগে পৃথিবী যেরকম ছিল এখন 40 বছর পরে পৃথিবীটা একই নাই। 40 বছর আগে যারা দেশ পরিচালনা করছে তাদের পক্ষে এখন দেশ পরিচালনা করা সম্ভব না। কারণ এখন বৈজ্ঞানিক যুগটা আরও অগ্রসর হচ্ছে। বিভিন্ন সেক্টরে জিনিসগুলি 100 গুণ এগিয়ে গেছে। ওটার সাথে যারা খাপ খাওয়াইয়ে চলতে পারবে না তারা পিছনে পড়ে থাকবে। আমি মনে করি আল্লাহর মেহরবানিতে যদি জনগণ শিক্ষিত, দক্ষ, দেশপ্রেমিক লোকদেরকে নির্বাচিত করে, বাংলাদেশের জন্য কোনো সমস্যা থাকবে না। সব কিছুর মূলে হলো জনগণ কিভাবে তাদের ইমানদারির সাথে প্রতিনিধিকে নির্বাচিত করবে। তারা কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে, না দেশের জন্য ভালো কিছু করবে? কিছু টাকার বিনিময়ে গরু ছাগলের মতো বিক্রি হওয়াটা ঠিক হবে না। অতীতে আপনার সরকার কিংবা আপনারা রোহিঙ্গা সংকট নিরসনে সফলতা পেয়েছিলেন এবং মিয়ানমার বাধ্য হয়েছিল তাদের জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার জন্যে। কিন্তু এরপরে গত 1.5-2 দশক ধরে এই সংকট আরও কঠিন, আরও মানে বিপর্যস্ত হয়েছে। এ থেকে উত্তরণের উপায় আছে কিনা? আমি কিভাবে মোকাবেলা করেছি আমি আপনাকে এটা বলি। বেগম জিয়া যখন আমাকে এই দায়িত্ব দিল ফরেন মিনিস্টারের মাধ্যমে, তখন আমি বললাম যে আমি এখন থেকে যে কাজগুলি করব আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, কিন্তু আমার কাজগুলি আমাকে সাজাই নিতে দেন। আমি এমন কোনো কাজ করব না যেটা দেশের কোনো ক্ষতি হয়। আমি এয়ারফোর্স চিফের সাথে বসলাম, তাকে বললাম যে আপনি 12টা প্লেন কক্সবাজারে নিয়ে যান, ফাইটার প্লেন। আর্মিকে বললাম, জেনারেল নাসিম ছিল তখন আর্মি চিফ, উনাকে বললাম যে আপনি চিটং ডিভিশনকে আমাদের টেকনাফ বর্ডারে, বার্মার সাথে যেটা বর্ডার, এই বর্ডারে ডিপ্লয় করে নেন। তাহলে আমি আর্মিকেও ডিপ্লয় করে দিলাম, নেভিকে অ্যালার্ট করে দিলাম, এয়ারফোর্সকে ডিপ্লয় করে দিলাম। তারপর আমি গেলাম বার্মা। বার্মা যাওয়ার পরে আমার সাথে ছিল আমার অ্যাম্বাসাডার ফারুক। ফারুক আমার ডান পাশে বসা ছিল। ওখানে ঢুকার আগে ফারুককে বললাম যে ফারুক, আমার যদি কোনো সাহায্য প্রয়োজন পড়ে আপনাকে আমি জিজ্ঞাসা করব, কিন্তু আপনি এখানে কোনো কথায় অংশগ্রহণ করবেন না। আমি যাওয়ার আগে তখন ইউএনডিপির প্রধান ছিল, ইউএনএইচসিআর এর প্রধান ছিল মিসেস ওগাটা। মিসেস ওগাটা স্পেশাল প্লেন নিয়ে ঢাকায় আসলো, ছুটির দিন ছিল রোববার, তখন রোববার ছুটির দিন। উনি সোজা আমার বাসায় এসে উঠলেন আমেরিকান অ্যাম্বাসাডারকে নিয়ে, মাইলমকে নিয়ে। উনি এসে বললেন যে আমি তোমার কাছে আসছি, আমি জানি তুমি সফল হবে, তবে তোমাকে একটা কাজ করতে হবে, ইউএনএইচসিআর যেন ওখানে ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে ডান, করে নেব। বার্মাতে গেলাম, আমাকে একটা রাজকীয় সম্বর্ধনা দিল। একটা রাষ্ট্রপতিকে যেভাবে সম্বর্ধনা দেয় ওইভাবে সম্বর্ধনা দিল, ভালো জায়গায় রাখলো। থানসুই, উনি ছিলেন রাষ্ট্রপ্রধান। তারা রাষ্ট্রপ্রধান বলতো না, স্লর্ক, স্টেট সিকিউরিটি ল অ্যান্ড অর্ডার, একটা লম্বা চৌড়া শব্দ ছিল। ওনার সাথে খুব ভালোভাবে কথা বললাম, ডিপ্লোম্যাটিক কথা যেটা বলে। এক পর্যায়ে ওনাকে বললাম যে আপনি যদি রাজি হন, আমেরিকা থেকে আমি অনুরোধ করব ইউএনএইচসিআর এর লোকেরা এখানে আসবে, কারণ আপনি তো আমাদের লোক, যারা ফেরত যাবে তো আপনার লোক,
এদেরকে খাওয়াও দিতে পারবেন না, তাদের ঘর বাড়িও দিতে পারবেন না, গরু ছাগলও দিতে পারবেন না। তাদের রিহ্যাবিলিটেশনের জন্য বিরাট অঙ্কের টাকা লাগবে, যেটা বার্মার পক্ষে করা সম্ভব না। সুতরাং ইউএনএসসিআরকে কাজটা ছেড়ে দেন। উনি ঠিক আঙ্গুলটা এরকম করে বলে দেয়, আই ডোন্ট কেয়ার ফর আমেরিকা। আমাকে পিছু যেতে হলো, কারণ না হলে উনার আঙ্গুলটা আমার নাকে লেগে যেত। এই একটা অবস্থা সৃষ্টি করলো। তখন আমি বললাম যে এক্সেলেন্সি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, এখন তুমি মনোযোগ দিয়ে শুনো। আমি হলাম ক্যাপ্টেন অলি আহমদ, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, আমার ভাইদেরকে আমরা যুদ্ধে হত্যা করেছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই ক্যাপ্টেন অলির সাথে তুমি বসছো, তুমি কি আমার বায়োডাটা পড়েছো? বলছে না, পড়ি নেই। আমি যে আগামী 24 ঘন্টার মধ্যেই তোমার আরাকানের স্টেট দখল করে নেব। আমার অলরেডি ডিভিশন পজিশন আছে, এয়ারফোর্স পজিশন আছে, নেভি পজিশন আছে, তুমি কি করবা? তোমার তো 1000 কিলোমিটারের উপরে যেতে হবে, তুমি পৌঁছার আগেই তোমার জায়গা আমি দখল করে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ ফিনিশড মাই ডিসকাশন উইথ ইউ। এটা বলে আমি উঠে চলে গেলাম। ফরেন মিনিস্টার ছিল একমাত্র সিভিলিয়ান, উনি কাঁপতেছিল। উনি বাইরে বেরিয়ে আমাকে বলল, ভাই আমি তো একমাত্র সিভিলিয়ান, বাকি সব তো আর্মি জেনারেল আর ব্রিগেডিয়ার, আজকে বোধহয় আমার চাকরিটা গেল। আমি দুঃখিত, বাট আই লাভ মাই কান্ট্রি, আই ফট ফর, আমি আমার দেশের জন্য যুদ্ধ করেছি, আমার দেশকে আমি ভালোবাসি, না হলে আমি বেঈমান, আমি মোনাফেক। আমার দেশের ঊর্ধ্বে আর কিছুই নেই আমার কাছে। সুতরাং আমার যেটা বলার দরকার আমি সেটাই বলেছি। আরাকান আমাদেরকে নিতে হবে, এটা চট্টগ্রামের একটা অবিচ্ছেদ্য অংশ। আমি তোমার রাষ্ট্রপতিকেও বলেছি। তারপরে আমি রেস্ট হাউস চলে আসলাম, আমার স্ত্রীর সাথে ছিল। আমার স্ত্রীর কিছু আত্মীয় স্বজন ছিল বার্মাতে, যারা রয়ে গেছিল, তাদেরকে আমরা টাইম দিয়েছিলাম 5টা থেকে 7টা তারা আমাদের রুমে আসবে, দেখা করবে। তা আমি রীতিমতো রেস্ট হাউসে পৌঁছার পরে লাঞ্চ করে শুয়ে গেলাম। হঠাৎ দেখি দরজায় নক করতেছে কেউ। আমি আশ্চর্য হলাম, আমার এখানে এখন তো কারো নক করার কথা না। গেঞ্জি পরা লুঙ্গি পরা অবস্থায় আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম, দেখলাম যে ওখানকার সিকিউরিটি। বলে, স্যার আপনার টেলিফোন। আমি যে আমাকে এখানে টেলিফোন করার তো কেউ নেই। বলে যে না স্যার, ফরেন মিনিস্টার সাহেব টেলিফোন করেছেন বার্মার। আমি ঠিক আছে, একটু ওনাকে লাইনে থাকতে বলো, আমি একটু একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসি। লুঙ্গি ঠিক আছে, এটা কাপড় তো গায়ে দিতে হবে। এটা পাঞ্জাবি গায়ে দিয়ে দৌড়ে গেলাম। ওনাকে বললেন যে কি চাকরিটা আছে না চাকরিটা চলে গেছে? বলে যে না, সব ঠিক আছে, কিন্তু আমি এখন জানতে চাই তুমি কে। আমি কেন, তুমি তো আমার পরিচয় জানো, আমি যোগাযোগ মন্ত্রী, আমার অরিজিনাল পরিচয় হচ্ছে আমি ক্যাপ্টেন অলি আহমদ। বলছে ভাই তুমি এরকম একটা হিমালয় পাহাড়কে গলায় ফেলবা, এটা তো আমি বিশ্বাসও করি নাই। তা আমি কি হলো? বলছে উনি বললেন যে অল এগ্রিড। আমি যে অল এগ্রিড মানে কি? বলে আমাকে বলছে রিপিটেশন টু বি, মানে 2-3 দিনের মধ্যে রিপিটেশন শুরু হয়ে যাবে। ইউএনএসসিআরকে আসার জন্য অনুমতি দেওয়া হলো। আর তুমি মলমিন যেতে চেয়েছিলা তোমার পীর সাহেবের জিয়ারতের জন্য, তোমাকে যেতে বাধা দেওয়া হয়েছিল এবং তুমি বলেছিলে তুমি একজন ট্যুরিস্ট। 2 দিন পরে ট্যুরিস্ট হিসাবে তুমি মলমিন যাবে। এখন তোমাকে ট্যুরিস্ট হিসাবে যেতে হবে না, আমাদের কাছে একটাই প্লেন আছে, F-27 রাষ্ট্রপতির জন্য। এই প্লেনটা তোমাকে দেওয়া হলো কালকে সারাদিনের জন্য, এবং ওখানে একটা ডিভিশন থাকবে, ডিভিশনাল কমান্ডারকে তোমার স্কট হবে, এবং তোমাকে সারা পুরো রাস্তায় 16,000 সৈন্য স্কট করে তোমাকে, ওইটা একটা ডিস্টার্বড এলাকা ছিল মলমিন শানের স্টেট। প্রায় 12,000-এর উপরে সৈন্য আমাকে ওই দিন পুরো রাস্তায় পাহারা দিল। আমি আমার পীর সাহেবের রওজায় গিয়ে কবরে গিয়ে জিয়ারত করে তারপরে ফিরে আসলাম। আমি আপনাকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, তাহলে ঘি উঠবে। আপনাদের এই দেশপ্রেমিক অবস্থান থেকে গত 1.5-2 দশকে বাংলাদেশ অনেকখানি দূরে সরে গেছে, এবং বঙ্গোপসাগরে যেমন জল গড়িয়েছে, সেখানে আপনার আরাকানে ওইখানে কালাদান প্রজেক্ট ভারত প্রায় $3 বিলিয়ন ইনভেস্ট করেছে, এবং সেখানে রোহিঙ্গাদের বাড়িঘর, তাদেরকে আরও বাংলাদেশে আরও বেশি চলে আসতে হয়েছে। চীন ওখানে $14 বিলিয়ন বিনিয়োগ করেছে, এবং আমেরিকারও নজর রয়েছে আরাকানের দিকে। এই যে আপনাদের দেশপ্রেমিক অবস্থান থেকে বাংলাদেশের পরবর্তী শাসকদের দূরে সরে যাওয়া, সমস্যা তো আগের চেয়ে অনেক বেশি সংকট। ইট ইজ নট ইম্পসিবল, এটা অসম্ভব কিছু না। সঠিক সরকার আসলে, সঠিক ব্যক্তি সঠিক জায়গায় বসলে এটা অসম্ভব কিছু না।
আঙ্গুল বাঁকা করেন। বাংলাদেশের যে তরুণ সমাজ, বিশেষ করে তারা ওই নতুন এবং পুরাতনের যে সংঘাত, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে। তারা ইন্টারনেটের সাথে সংযোগ রাখে, তারা তাদের পৃথিবীকে নতুনভাবে দেখে। এক কথায় তারা গ্লোবাল ভিলেজ, গ্লোবাল হয়ে গেছে। এবং এর সাথে যারা পুরাতন ধারার চলতেছে, এখানে একটা বিশাল গ্যাপ আছে। এই গ্যাপটাকে মোকাবেলা করে বা এই গ্যাপটাকে আপনার কমিয়ে একসাথে মার্চ করা দেশের উন্নয়নে কিভাবে আপনি? এটা সম্ভব, এটা কোনো কঠিন কাজ না। যারা নতুন, আমাদেরকে বুঝতে হবে তারা যেটা বুঝে আমরা সেটা বুঝি না। তাদেরকে বুঝতে হবে আমাদের যে অভিজ্ঞতা আছে তাদের সেই অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতাটা আসে কাজের মাধ্যমে, বয়সের মাধ্যমে। এটা বই পড়ে অভিজ্ঞতা হয় না, ডিগ্রি নিয়ে অভিজ্ঞতা হয় না, পিএইচডি করে অভিজ্ঞতা হয় না। আপনি এটা জ্ঞান অর্জন করেন। অভিজ্ঞতাটা হয় আপনার জীবনের ধাপে ধাপে প্রত্যেকটা স্তর ক্রস করার সময় আপনার কিছু অভিজ্ঞতা হয়। থেকে শিখেন, না হলে দেখে শিখেন। তরুণ সমাজকে বুঝতে হবে তাদের যে মেধাটা আছে সেটা কাজে লাগানোর জন্য দেশপ্রেমিক, দক্ষ, অভিজ্ঞ লোকদেরকে সাথে নিয়ে আগাইতে হবে, তাহলে সুফল পাওয়া যাবে। আপনি যুবকদের, তরুণদের মাথা উঁচু করে এবং পুরাতনদের মধ্যে বোঝাপড়ার কথা বলেছেন। এবং আপনি তরুণদের মধ্যে লক্ষ্য করেছেন, শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তাদের অনেকেই হাদি মতো শপথ নিয়েছে। কিন্তু একটা ভূতের ভয় বাংলাদেশের মানে বিরাজ করছে বা বিরাজ করতে চাইছে বা বারবার ফিরে আসতে চাচ্ছে, যে বাংলাদেশকে অধীনস্থ করে রাখার একটা পুরানো বন্দোবস্ত, পুরানো কৌশল, এইটাকে ওভারকাম করা। এটা আর পারবে না ইনশাল্লাহ, আমার নবীর দয়া। টাইম ইজ ওভার। নিউ জেনারেশন প্রস্তুত জীবন দিতে, আর আমরা তাদেরকে বুদ্ধি দিতে প্রস্তুত। আমরা তাদেরকে আমাদের অভিজ্ঞতার আলোকে গাইড করব, তারা এটা বাস্তবায়ন করবে। 1972 সাল আর 1975 সাল, 80 সাল, 90 সাল এখন আর নাই। এটা হলো 2026 সাল। সুতরাং ভারতকেও চিন্তা করতে হবে। আমরা ভারতের বিরুদ্ধে না। ভারতের রয়ের যেই আইন প্রয়োগ করছে বাংলাদেশের উপরে, মোদি এবং অমিত শাহ যেটা করতেছে, তাদেরকে এটা বন্ধ করতে হবে। মানুষের মতো আমাদেরকেও বাঁচতে দিতে হবে, তারাও বাঁচক। আমরা তাদের কারো বিরুদ্ধে না। আমরা যারা ইসলাম ধর্ম ফলো করি, আমরা কারো ক্ষতি করতে চাই না, কারণ ইসলাম ধর্ম এটা অনুমতি দেয় না। কারো ক্ষতি করুক, এটা ইসলাম ধর্ম অনুমতি দেয় না, এবং আল্লাহ এটা ক্ষমাও করবে না। মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি হিসেবে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে 72, তারপরে দশকের পর দশক, এই যে একটা ট্রান্সফরমেশন হওয়া। কিন্তু কোনো কোনো পক্ষ এখনও বলে থাকে যে 71 বা 72-এর সংবিধান বা 71 ওইটাই আমাদের মূল, এবং ওইটাকে ঘিরে আবর্তিত হয়। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমি যেটা পড়েছি আমার ছেলেরা সেটা পড়ে নেই। আমার ছেলেরা যেটা পড়েছে স্কুলে, কলেজে, সে পাঠ্য বই এখন আর নাই। তাদের আমার নাতিরা সেটা পড়ছে না। অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেকটা ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনি চিকিৎসা ক্ষেত্রে দেখেন, 40 বছর আগে যেটা ছিল এখন এটা নেই। 5 বছর আগে যেটা ছিল সেটা নেই। গত বছর যেটা ছিল এটা এই বছর নাই। এভরি ইয়ার, এভরি ডে ইট ইজ ইমপ্রুভিং। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সাথে আমাদেরকে খাপ খাওয়াই নিতে হবে। আমরা যদি জাতিকে বিভক্ত করতে না চাই, এটা হলো জাতিকে বিভক্ত করে তাদেরকে শাসন করার জন্য একটা কুমতলব। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর উপর ভরসা করতে হবে, আমার নবীজির উপর আস্থা রাখতে হবে। আল্লাহর রাস্তায় যদি আমরা চলি, নবীর কদম ফলো করি, তাহলে আমাদের কোনো অভাবও থাকবে না, কোনো সমস্যাও থাকবে না, এবং কোনো ধর্মের ক্ষতি হবে না। কারণ ইসলাম ধর্ম অন্য ধর্মের উপর হস্তক্ষেপ করতে বলে নাই। আমরা সকলের অধিকার সমানভাবে নিশ্চিত করব, এটাই হলো আমাদের দায়িত্ব একজন মানুষ হিসেবে। আমাদের এখানে মনুষ্যত্ব বিলুপ পেয়েছে, মনুষ্যত্বতা ফিরে আনতে হবে। আমাদের মধ্যে যে লোভটা আসছে, সেই লোভটাকে দমায় নিতে হবে এবং কঠোর হতে হবে। এখন আপনি যাকেই বলেন একটা দরখাস্ত করেন, দরখাস্ত কিসের জন্য করব? তুমি তো দেখেছো এটা সংগঠিত হয়েছে, জাম্প অন দ্যাট, এটার উপর লাফাইয়ে পড়ো, এটা সমাধান করো। তুমি দরখাস্তর জন্য বসে থাকলে কাজ তো হবে না।
দরখাস্ত ইজ এ ফর্মালিটি, বাট ইফ ইউ নো, যদি তুমি জানো এই ঘটনাটা ঘটেছে, এটা অন্যায় কাজ হয়েছে, তুমি এটা স্বপ্রণোদিত হয়ে এটাকে দমন করো। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই কাজটা হচ্ছে না, এটা করতে হবে। তাদেরকে খোলস থেকে বেরিয়ে দেশের মানুষকে বাঁচানোর জন্য, ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য, আল্লাহর শাসন মানার জন্য আমাদেরকে এটা করতে হবে। এটার অর্থ এই না, আমি আবারও রিপিট করি, অন্য ধর্মের উপরে জুলুম করা। এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না। সবাই আল্লাহর সৃষ্টি, সবাই আদমের সন্তান। বিভিন্ন জন বিভিন্ন পথ অবলম্বন করেছে। যেমন আপনি সাংবাদিকতে গেছেন, আমি আর্মিতে গিয়েছিলাম, আরেকজন ডাক্তার হয়েছে। এক একজন এক এক দিকে যার যেটা পছন্দ সেটা অবলম্বন করেছে। এর অর্থ এই না যে আপনি ছোট আমি বড়, এটা না। আমরা যখন মসজিদে ঢুকি সবাই এক কাতারে দাঁড়ায় যায়, রাজা প্রজা আর কিছুই থাকে না। অনুরূপভাবে দেশ শাসনের ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যেটা আপনি সুপিরিয়র না, আপনি হলেন ওয়ান অ্যামাং অল, সকলের মধ্যে আপনিও একজন। আপনাকে উপর আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আপনাকে সম্পূর্ণরূপে পালন করতে হবে। এই মনের মধ্যে যদি আপনি এই জিনিসটা আনতে পারেন, এটা যদি বিশ্বাস করেন, তাহলে সমাজে আর কোনো সমস্যা থাকবে না। এবং আমরা এই যে সকলে অনেকে আছে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে, আমি তো মনে করি এটার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। এই শাস্তি তো হবে না। খাদ্যে ভেজাল দিচ্ছে, আপনি কি সৌদি আরবিয়াতে এটা আশা করতে পারেন খাদ্যে ভেজাল হবে? আপনি সৌদি আরবিয়াতে যে কোনো জায়গায় যান, সৌদি একই জিনিস একই দাম। আমার পেট্রোলটা চট্টগ্রামে এক দাম, কুমিল্লা আসলে এক দাম, ঢাকা আসলে এক দাম। কেন এটা হবে? একই তেল, কেন এটা দাম হবে? খরচ পড়তেছে, তাহলে তুমি ইউনিফর্ম করো, সবার জন্য একই দাম করো। এটা বৈষম্য করবে কেন? অস্ট্রেলিয়াতে আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, চাকরির জন্য কোনো বয়স নাই। ওরা বলে যে এটা বৈষম্য। যে কোনো অবস্থায় যে কোনো বয়সে আপনি চাকরিতে ঢুকতে পারবেন, আপনি যদি সক্ষম হন। আমাদের এখানে অনেকগুলি জিনিস আছে যেগুলি রিফর্মস করতে হবে। আপনার মন মানসিকতার মধ্যে, আমার মন মানসিকতার মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি যদি পুরানো ধ্যান ধারণায় চলি, জাতিকে বিভক্ত করি আমার নিজের স্বার্থের জন্য, আমি মনে করি সে একজন দেশদ্রোহী। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দিগন্তের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আল্লাহর কাছে প্রার্থনা করি আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু হয় এবং সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক এবং চাঁদাবাজ নয়, মদদি নয়, নারীলুবি নয়, টাকা লুণ্ঠনকারী নয়, এই ধরনের সৎ লোকগুলি যেন, শিক্ষিত লোকগুলি যেন, দক্ষ লোকগুলি যেন নির্বাচিত হয়ে আসে। জনগণ যেন সজাগ থাকে, নিজের পায়ে না যেন নিজে কুড়াল না মারে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।